জালাল কমপ্লেক্সে চলে গেলে যেভাবে বড় বড় ফ্যাক্টরি আছে, সেখানে বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে, সেখানে গেলেও কিন্তু রক্ত পাওয়া যায় না। রক্ত মানব দেহ থেকে অন্য মানব দেহে ট্রান্সফার করতে হয়। তো রক্তের একটা রক্তকে আমরা অন্য কোনো পন্থায় পাই না, মানব শরীর থেকে মানব শরীরে দিতে পারি। কিন্তু আজকে ডেটে দাঁড়িয়ে রক্তের চাহিদা ব্যাপক, কিন্তু দুর্ভাগ্যের বিষয় চাহিদা অনুযায়ী যোগান দেওয়া হচ্ছে না। আমি আবার ধন্যবাদ জানাই 46 নম্বর ওয়ার্ড কমিটিকে, যারা কিন্তু তাদের প্রচেষ্টায় রক্তের যখন চাহিদা, রক্ত যখন মানুষ পাচ্ছে না, এই রক্তের জন্য অনেক বড় বড় অপারেশন আটকে আছে, অনেক মানুষের জীবন বাঁচতে পারে। সেই সময় আমাদের দায়িত্বশীল যারা আছেন তারা এগিয়ে এসেছেন, রক্তের কিছুটা হলেও যোগান দেওয়ার চেষ্টা করছে। আর কার স্মরণে রক্ত দেওয়া হচ্ছে? সে আমাদের এক ডাক্তার দিদি, যার স্বপ্ন ছিল সমাজকে পরিষেবা, সোসাইটিকে আপলিফমেন্ট করার জন্য কন্ট্রিবিউশন করবে। দুর্ভাগ্যের বিষয়, সে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তাকে প্রথম খুন করা হলো, ধর্ষণ করে তাকে পৃথিবীর মুখ থেকেই এক প্রকারের বিতাড়িত করলো। তার স্মরণ আমরা এমনি করছি, তার লড়াই, তার সমতা কে আমরা কুর্নিশ জানাচ্ছি। তিনি আমাদেরকে চোখ খুলে দিয়ে গিয়েছেন। অন্তত গ্রামের মানুষ আজকে মেডিকেল সেক্টরে কিভাবে দুর্নীতি হচ্ছে সেটা কিন্তু আজকে চর্চা করছে আমার তিলোত্তমা দিদির জন্য। দুটো বিষয়ে আমি কথা বলবো। প্রথম কথা হচ্ছে রক্তদানের গুরুত্ব কি, আর একটা যাবে অবশ্যই তিলোত্তমা বিচার কবে পাবে, কিভাবে পাবে, এই ঘটনাটা কি। আপনাদের প্রথম আমি বলি, যারা এখনো পর্যন্ত ভাবছেন রক্ত দিলে কি হবে না হবে, দেবো কি দেবো না, মা বোনেদের বলবো, বাপ ভাইদের বলবো, একটু মেডিকেল সায়েন্স কি বলছে রক্তদানকে নিয়ে আমাদের একটু চর্চা করা দরকার। আমি মেডিকেল সায়েন্সের ছাত্র নয়, যতটা ওই মেডিকেল সায়েন্সের সাথে যারা যুক্ত তাদের সাথে কথা বলে বা যতটুকু পড়াশোনা করতে পেরেছি, যতটুকু জ্ঞান অর্জন করেছি, আমি আপনাদের কাছে আজকে শেয়ার করতে চাই। ব্যাপারটা হচ্ছে, যারা ভাবছে রক্ত দেবো কি দেবো না, কি করবো, এখনো দুর্নীতির মধ্যে আছে, তাদের উদ্দেশ্যে আমি বলবো, আগিয়ে আসুন, আপনাদের রক্ত এই রক্তদান শিবিরে এসে দিন। আপনাদের রক্তের মাধ্যমে আমরা সবাই জানি অন্যের প্রাণ বাঁচতে পারে, অন্য সুস্থ হতে পারে, এটা সবাই আমরা জানি। কিন্তু অনেকেই আমরা জানি না নিয়মিত রক্তদান করলে আপনার আমার শরীরটা সুস্থ থাকবে। নিয়মিত রক্তদান মানে পুরুষদের ক্ষেত্রে প্রতি 90 দিন ছাড়া, আর মহিলাদের ক্ষেত্রে প্রতি 120 দিন ছাড়া যে আমরা নিয়মিত রক্তদান করি, অনেক ভয়ঙ্কর মরণব্যাধি, ভয়ঙ্কর রোগ থেকেও কিন্তু আমরা মুক্তি পেতে পারি। আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। এখন আপনারা দেখুন, এর বিশাল চর্চায় আছে পৃথিবীর 5-7টা ভয়ঙ্কর রোগের মধ্যে একটা রোগ হচ্ছে, আমাদের দেখবেন খোঁজ পাওয়া যাচ্ছে প্রায় যে ও স্ট্রোক করে মারা গিয়েছে, ওর স্ট্রোক হয়েছে, হসপিটালে ভর্তি আছে, ওর স্ট্রোক হয়েছে, কলকাতায় নিয়ে গিয়েছে। এই ধরনের ঘটনা ঘটছে না? মেডিকেল সায়েন্স বলছে কেউ যদি প্রতি 90 দিন ছাড়া রক্ত দেয়, তাহলে তার এই স্ট্রোকের সম্ভাবনা অনেক কমে যায়। তাই বন্ধুগণ, মা বাপ ভাইরা যারা আছে তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা সংকল্প নিন, আপনার শরীর, আপনার স্বাস্থ্য ভালো থাকবে। রক্তদান করলে অপরের স্বাস্থ্য যেমন অপরের প্রাণ বাঁচতে পারে, ঠিক একইভাবে রক্তদান করলে আপনারও নিজের প্রাণ বাঁচতে পারে। কারণ এই স্ট্রোকের রোগ যেটা হচ্ছে পৃথিবীর ভয়ঙ্কর 5টা রোগের মধ্যে একটা রোগ। এই রোগে আক্রান্ত হলে 80% মানুষ মারা যায়। আর যে 20% মানুষের মধ্যে 15% মানুষ কিন্তু অকেজ হয়ে যায়, আর সক্ষম থাকে না, অক্ষম হয়ে যায়। তাহলে এই রোগ থেকে পরিত্রাণ পেতে গেলে যে পন্থাগুলো আছে তার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ পন্থা হচ্ছে নিয়মিত রক্তদান। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা নিয়মিত রক্তদান করুন। রক্তদান করলে সম্প্রীতির বার্তা যায়, ঐক্যের বার্তা যায়,
সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয়ে যেমন রক্তদান করে আপনার স্বাস্থ্য ভালো থাকবে, স্বাস্থ্যের বার্তাটাও আপনাকে ছড়িয়ে দিতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে এই সময় এসে রক্তের কিন্তু রাজনৈতিক রং লাগাতে চলেছে। দেখছি আমরা অনেক সময় লক্ষ্য করেছি রক্তের মতো আমরা ওরা শুরু হয়ে গিয়েছে। কোন বিরোধী দল যদি রক্তদান শিবির করে শাসক চেষ্টা করছে সেটাকে কিভাবে ভুলণ্ডিত করা যায়। এখানে কি হয়েছে আমি জানি না, কিন্তু অনেক জায়গায় দেখেছি অনেক ব্লাড ব্যাংকে বলা হয়েছে রাত্রে 12টায় বলছে, সকাল 7টায় বলছে আমরা যেতে পারবো না, কারণ তাদের প্রেশার এমন দিচ্ছে বিরোধীদের প্রোগ্রামে আসছে না। এটা বন্ধ হওয়া দরকার। কদিন আগে মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম মধ্যপ্রদেশে ওখানে মুসলিম সমাজের লোক রক্ত দেবে বলে উগ্র যারা হিন্দু সমাজ সমান ঘটনায় যারা এক্সট্রিম হিন্দু সমাজ হিন্দু কমিউনিটির কথা বলছি না আমি, তাদের প্রতিবাদ তারা নাকি রক্ত নেবে না। মানে এই যে রক্তের মধ্যে ধর্মীয় বিভাজন আনছে, সমাজ আজকে কোন ধ্বংসের দিকে নিমজ্জিত হচ্ছে বা কোন দিকে এগিয়ে যাচ্ছে আমাদের ভাবতে হবে। তাই আমি বলতে পারি একটা কথা, আপনাদের সাজেস্ট করতে পারি প্রতি 90 দিন ছাড়া ছাড়া আপনাদের মূল্যবান রক্ত আপনাদের সামনে যে কোনো ব্লাড ব্যাংক মানে যে কোনো রক্তদান শিবিরে গিয়ে আপনারা দেন। আমি একটা দলের চেয়ারম্যান হিসেবে বলছি আপনাদের কাছে 90 দিন পরে এই উনসানি এই জগাজের আন্ডারে যে কোনো জায়গায় যে কেউ রক্তদান শিবির করলে আমি আমার ওয়ার্ডের নেতৃত্বদের বলবো আপনারা দ্বিধাগ্রস্তের মধ্যে পড়বেন না, আপনারাও গিয়ে সেখানে রক্ত দেবেন। কারণ রক্ত দিয়ে স্বাস্থ্য আমার ভালো থাকবে, রক্ত দিয়ে আমি সৌজন্যের বার্তা ছড়াতে পারবো, রক্ত দিয়ে আমি সম্প্রীতির বার্তা ছড়াতে পারবো, রক্ত দিয়ে আমি ঐক্যের বার্তা পাতে পারবো। তাই আপনাদের বলবো অনেক সময় দেখা গিয়েছে ঈদগাহ কমিটি, জলসা কমিটি, নবী দিবস কমিটি, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, দুর্গা উৎসব কমিটি, মন্দির কমিটি, শ্মশান কমিটি, বিভিন্ন ধরনের কমিটি, এনজিও, বিভিন্ন রাজনৈতিক দলেরা রক্তদান শিবির করে। আমি আপনাদের বলবো কে রক্তদান শিবির করছে আপনার দেখার কোনো দরকার নাই। আপনার আমার কাজ হবে রক্তদান শিবিরে গিয়ে প্রতি 90 দিন ছাড়া পুরুষের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে প্রতি 120 দিন ছাড়া গিয়ে আমি রক্ত দেব। এটা আপনাদের মাথায় রাখবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই রক্তদান শিবিরে ওরা চলে আসছে। আমি অবাক হয়ে যাই, কখনো যদি কোনো তৃণমূল, কখনো বিজেপির কোন নেতা কেটা যার হোক তার পরিবারের কারণ যে রক্তের প্রয়োজন হয়, সে কি গিয়ে ব্লাড ব্যাংকে বলবে আইএসএফ এর রক্ত বাবা আমি নেবো না? সে বলবে না। সে ছুটে গিয়ে কি বলবে, আমার এই গ্রুপের রক্ত চাই, আমার অমুক গ্রুপের রক্ত চাই। সে একবারের জন্য বলবে না যে আমি বড় হিন্দু লিডার, আমাকে হিন্দু রক্ত চাই, আমি বড় মুসলমানের লিডার, আমার মুসলমানের রক্ত চাই, আমি বড় তৃণমূলের লিডার, আমি বড় বিজেপির লিডার, আমি বড় অমুক দলের লিডার, আমার রক্ত চাই। এ কথা বলবে না। সে তৈরি করে গিয়ে কি বলবে যে আমার এই গ্রুপের রক্ত দাও। তাই আমি আপনাদের অনুরোধ করবো যারা আমাদের মধ্যে এই রক্ত নিয়ে নির্বাচন করার চেষ্টা করছে তাদেরকে আমরা প্রত্যাখ্যান করব, তাদেরকে আমরা জনবিচ্ছিন্ন করব, তাদেরকে আমরা সমাজে আশ্রয় দেব না। কারণ সমাজে যদি এই রোগ ঢুকে যায় আস্তে আস্তে এই সমাজ তাহলে ধ্বংস দিকে এগিয়ে যাবে। আর একটা কথা, পুরুষরা অবশ্যই রক্তদানে এগিয়ে এসেছে, তার সাথে সাথে আমি অনুরোধ করবো আমার অনুসারী মা-বোনেদেরকেও আপনাদের আগিয়ে আসতে হবে। আপনারা জানেন ভাঙড়কে একটা সময় বিভিন্ন ভাবে পুরস্কৃত করা হয়, হতো যে ভাঙড় মানে বোম গুলি পিস্তল। আমি ভাঙড়ে বিস্তারিত হওয়ার পরে ভাঙড়ের সাথে সাথে কিন্তু রক্তদাতা হিসেবে ভাঙড়কে এখন চিহ্নিত করা হচ্ছে। কারণ ভাঙড়ের মানুষ তাদেরকে আমি একটা বার্তা দিয়েছিলাম, তারা বার্তা গ্রহণ করেছে। আমি একদিন রক্তদান উৎসব করেছিলাম, 2720 জন রক্ত দিয়েছিল এই ভাঙড় থেকে। গত বছরের টানা 10-12 দিন ধরে রক্তদান শিবির করেছি, প্রায় 4000-এর মতো মানুষ রক্ত দিয়েছে। ওখানে পুরুষের সাথে সাথে মহিলারাও কিন্তু অনেকে এগিয়ে এসেছে। গত কয়েকদিন আগে ভাঙড়ে একটা সংঘের ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির হয়েছিল, সেখানে আমি উপস্থিত হয়েছিলাম। যেখানে রক্ত দিচ্ছিল সেখানে গিয়ে দেখি অনেক আমার মা বোন দাঁড়িয়ে আছে। তাদেরকে জিজ্ঞাসা করছিলাম
যে আপনারা এখানে কতবার রক্ত দিচ্ছেন। অধিকাংশই নয়, 99% বললো যে ভাইজান এই প্রথম দিচ্ছি আপনার কথা শুনে। যে এই ভয়কে কাটিয়ে উঠছে, কিছু ভয়ের ব্যাপার নয়, কিন্তু মায়েদের বোনেদের কিন্তু রক্তের প্রয়োজন হবেই হবে। তখন আমার মা বোন যখন সন্তান প্রসব করবে ওই সময় রক্তের প্রয়োজন হয়। তাই এখন যারা আমরা সুস্থ আছি মা বোনেরা, আমরা এখন অন্য মা বোনেদের জন্য তাদের যে রক্তের প্রয়োজন আছে এখন আমরা দেবো তাদের সহযোগিতার জন্য। যখন আমার মা বোনদের প্রয়োজন হবে ওই মা বোনগুলো যারা এখন রক্ত নিয়ে সহযোগিতা আমরা করছি তখন তারা দেবে। তাই অনুরোধ করবো মায়েদের বোনেদেরকে এগিয়ে আসতে হবে, তাদেরকে রক্ত দিতে হবে। পুরুষদের সাথে সাথে মহিলারা রক্ত দেবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের এই রক্ত নিয়ে না পশ্চিমবাংলা সরকারের না কেন্দ্র সরকারের কোন সুনির্দিষ্ট পরিকল্পনা নাই। কারণ বছরে যে রক্তের প্রয়োজন হয় কি দেশে কি পশ্চিমবাংলাতে, সেই রক্তের একটা ঘাটতি থেকে যায়, ক্রাইসিস থেকে যায়। এই ক্রাইসিসকে কিভাবে কন্ট্রোল করা যাবে, এর থেকে কিভাবে গেইন হবে, এর থেকে কিভাবে উদ্ধার হবে, তার জন্য কোনো নির্দিষ্ট পরিকল্পনা না পশ্চিমবাংলা সরকারের আছে না ভারত সরকারের আছে। আমরা যারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিরোধী রাজনৈতিক দল থেকে বিলং করছি, বিভিন্ন ক্লাব বিভিন্ন সমিতি, আমরা যারা ভলেন্টিয়ারি এ কাজ করছি আমরা, তারা এই ঘাটতি পূরণ করার চেষ্টা করছে। কিন্তু একটা সরকারের কাজ হওয়া উচিত যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে সুষ্ঠু সমাধান করা, এর একটা এই যে ক্রাইসিসটাকে কিভাবে মেনটেন করা, ক্রাইসিসটাকে কিভাবে থেকে উদ্ধার হওয়া, কোনো পরিকল্পনা নাই। আমি এই মর্মে বিধানসভাতে অনেক কোশ্চেন করে রেখেছি, কিন্তু সেই কোশ্চেনের উত্তর আমরা পাচ্ছি না। তবে আজকে সাধারণ মানুষের কাছে বলবো আমরা রক্ত ছাড়া একটা বাঁচতে পারবো না। পরে পরে অ্যাক্সিডেন্ট হয় দেখবেন, অ্যাক্সিডেন্টের পরে মারা যায়। এমন কি কারণ বলে যে রক্তক্ষরণের ফলে বা যত সময় রক্ত পাওয়া না যাওয়ার ফলে অ্যাক্সিডেন্ট এখন হচ্ছে। এটাও আমাদের দোষ। আজকে হাওড়া জেলায় এসেছি অনুষ্ঠানিতে এই বক্তব্য প্রসঙ্গে আমি অনুরোধ একটা করবো যে আপনারা যারা বাইক চালান সাবধানতা অবলম্বন করবেন, হেলমেট নিয়ে আপনারা চালাবেন। প্রচন্ড হারে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং কেউ মারা যাচ্ছে, তাহলে চিরতরের জন্য পঙ্গু হয়ে যাচ্ছে। আমি অনুরোধ করছি, অ্যাক্সিডেন্ট হলে পুলিশকে আমরা অনেক সমালোচনা করি, কিন্তু পুলিশ তো সে আছে 1.5 লক্ষ পুলিশের শূন্য পদ আছে। এই যে পুলিশরা ডিউটি দিচ্ছে খোঁজ নিয়ে দেখুন, 18 ঘন্টা 12 ঘন্টা 16 ঘন্টা 14 ঘন্টা ডিউটি দিচ্ছে। এত তো ডিউটি দেন 8 ঘন্টা করে ডিউটি দেওয়া দরকার, কিন্তু দেখুন খোঁজ নিয়ে 8-এর জায়গায় 16 ঘন্টা ডিউটি দিয়ে ফেলছে। শূন্য পদ আছে, সেটাও পূরণ হওয়া দরকার। কিন্তু আমি যেটা বলছি, বাইক যারা চালান হেলমেট দিয়ে বাইক চালাবেন এবং সাবধানতা অবলম্বন করে চালাবেন। আমি আবার ফিরে আসি, এই রক্ত নিয়ে সরকারের কোনো নির্দিষ্ট পরিকল্পনা নাই। তাই আমি এখানে রক্তদান শিবির থেকে আমি একটা বার্তা দিতে চাই, সাধারণ মানুষকে বলবো আপনারা আওয়াজ তুলুন, আপনাদের জানা দরকার। নালে এক প্যাকেট রক্তের জন্য আপনাদেরকে কত হাহাকার করতে হয়। 5,000 10,000 11 12,000 টাকা তো রক্ত দিয়েছে, আমার কাছে খবর আছে। কিন্তু এমপি এমএলএ ফোন করলে তারা ব্যবস্থা শাসক দলে। আর আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের 46 নম্বর ওয়ার্ডের একটা সাধারণ আইএসএফ এর যারা মানে আমাদের মেম্বারশিপ নিয়েছে তাকে বলবেন আপনাদের রক্তের ব্যবস্থা করা হবে। এটাই শাসকের সাথে আমাদের কথা। ওরা টাকা তুলতে তোলাবাজি করতে ব্যস্ত আছে, আর আইএসএফ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত আছে। কিন্তু এর সমাধান হওয়া দরকার। কিভাবে সমাধান হবে? প্রশ্ন আপনাদেরকে তুললেই সমাধান হয়ে যাবে। 1993 এর দিকে একটা মামলা হয়েছিল, পরবর্তীতে মামলাটা সুপ্রিম কোর্টে গিয়ে একটা অর্ডার হয়েছে, রক্ত কেনা বেচা করা যায় না। রক্ত কেনা বেচা করলে কয়েক মাস জেলে থাকবে যদি ধরতে পারে। তারপরে আমাদেরকে রক্ত বিনা টাকায় পাওয়া যায়। একটা মিনিমাম ওদের যে কস্টিং যেটা আছে, ওটা একটা আইস প্যাক দেয়, ফ্রিজে রাখে, এইগুলোর একটা মূল্য যেতে পারে। কিন্তু দেখুন আজকে রক্ত সরকারও কিন্তু নির্দিষ্ট কোনো
প্রচারও করছে না যে রক্ত এক প্যাকেট 320 টাকার বেশি দেওয়া যাবে না, কি 550 টাকা। এখন এর বাইরে যারা নেবে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়েছে কজনের জন্য, কজনের বিরুদ্ধে, সেটা কিন্তু সরকার আমাদের দেখাচ্ছে না। আজান হবে, আমি আজানের পরে আপনাদেরকে আওয়াজ তোলার জন্য গুটি কয়েক কথা বলবো, কারণ অসুবিধা হয়। আগে যেমন এখানে এসেছি রাজনৈতিক মঞ্চ, কে চোখে ডাকাটা নতুন করে বলতে লাগবে ভাই, আওয়াজ যোজনার কে বাড়ি চুরি করে নিচ্ছে আর বলতে লাগবে না। কিন্তু আপনাদের এই একটা বিষয় জানা দরকার, নাহলে রক্ত ছাড়া আমরা একটা চলতে পারবো না। সেই রক্ত প্রয়োজনে আমাদেরকে 5,000, 7,000, 10,000 টাকায় প্যাকেট কিনতে হবে কেন? এখানে ওইদিকে জানা, এইদিকে তো আমরা আছি।
যে কথা বলছিলাম, আপনাদেরকেও জানতে হবে, জানার জন্য জানাবে কে? সরকার। আমি এই মর্মে অনেক কোশ্চেন করে রেখেছি, বাট বিধানসভায় যে কোশ্চেনগুলো করা আছে আমার, সেটা যতক্ষণ না পর্যন্ত বিধানসভায় প্লেস হচ্ছে, এটা টেবিলে আসছে, আমি বলতে পারি না কি কোশ্চেন করেছি। কিন্তু আপনারা সাধারণ মানুষের কাছে আমি কিছু কোশ্চেন ছুঁড়ে রেখে যেতে চাই, আপনারা সাধারণ মানুষ সেটা যে চর্চা করবেন, সরকার বলতে পারবে। সরকারকে বলতে হবে যে পশ্চিমবাংলায় ব্লাড ব্যাংকের সংখ্যা কত এবং সেই ব্লাড ব্যাংকগুলোতে একদিনে কত ব্লাড সংরক্ষণ থাকে, এটা জানতে হবে সরকারের কাছ থেকে। সাথে সাথে সরকারকে উত্তর দিতে বাধ্য করাতে হবে একদিনে গড় পশ্চিমবাংলায় কত মানুষের রক্তের প্রয়োজন হয়। বুঝতে পারছেন কি বলছি? দেখবেন তাহলে সরকারের স্বাস্থ্য পরিকাঠামো বলে বিশাল ইয়ে তো এতটাই কলোনিতে যে রক্তের প্রয়োজন হয় সেই রক্তের 50% হয়তো সংরক্ষণ করে রাখার জায়গা না। তাহলে বুঝুন তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কোন জায়গায়। শুধু স্বাস্থ্য সাথী কার্ড হাতে ধরিয়ে দিলে হয় না, বা কেন্দ্র সরকার এখন আয়ুষ্মান ভারত দুটো কার্ড দুজনের হাতে ধরিয়ে দিচ্ছে। এটা ধরিয়ে দেওয়ার কারণটাই আপনাদের বলি, এইগুলো প্রাইভেট হসপিটাল এবং ওই যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে মুনাফা দেওয়ার জন্য। আরে আপনি বলেন আপনার এই হুনসানি এলাকাতে স্বাস্থ্য কার্ড পিছু 1 বছরে 5 লক্ষ টাকার পর্যন্ত স্বাস্থ্য পরিষেবা দিতে চাইছে। তাহলে হুনসানি এলাকাতে কত ফ্যামিলি আছে? মানুষ তো প্রচুর আছে, আমি ফ্যামিলির মাথা পিছু ফ্যামিলি পিছু একটা করে দিচ্ছে। তাহলে বলুন যদি 100 ফ্যামিলি হয় 100 ইন্টু 5 লাখ কত হচ্ছে? যদি 1000 ফ্যামিলি হয় 1000 ইন্টু 5 লাখ কত হচ্ছে? আর যদি 10,000 ফ্যামিলি হয় 10,000 ইন্টু 5 লাখ কত টাকা হচ্ছে? ওই টাকাটা যদি 1 বছরের খরচ যদি হুনসানিতে একটা সরকারি হসপিটাল করার জন্য লাগানো হতো, তাহলে ভেতরের থেকে ভালো চিকিৎসা কেন্দ্র এখানে হয়ে যেত। যেতে লাগতো না, পিজি হসপিটালের মতো বড় হসপিটাল আপনার এখানে হয়ে যেত। আপনারা জানেন এতে কল্যাণীতে এখন এইমস হচ্ছে, কেন্দ্রীয় সরকারের এইমস হসপিটাল হচ্ছে। ওটা করতে আমার 900 কত কোটি টাকার মতো খরচ আছে। 1000 কোটি টাকাতে একটা এইমস হয়ে যাচ্ছে। যদি এই জগাছা বিধানসভায় ওই কাজ পিছু 5 লক্ষ টাকা করে না খরচ করে জগাছা বিধানসভার টোটাল টাকাটা যদি একটা নির্দিষ্ট পয়েন্টে এইমস এর মতো কলকাতা পিজি চিত্তরঞ্জনের এনআরএস এর মতো যদি হসপিটাল করে দেয় এখানে, তাহলে হুনসানির মানুষকে কলকাতায় গিয়ে চিকিৎসা নিতে হবে না। কিন্তু এটা করছে না কেন? এর বদলে আপনাকে 5 লাখ টাকা বলছে দেবো চিকিৎসার জন্য। ব্যাপার আছে ওই যে 5 লাখ টাকা চিকিৎসার জন্য খরচ করতে পারবেন আপনি, ওই টাকাটা এভার ওপার ঘুরে ঘুরে কালীঘাটেও একটা পার্সেন্টেজ পৌঁছাবে। সেই জন্য আর যে সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানি আছে তাদের সাথে চুক্তি করাই আছে। 25-75 এর রহস্য আমরা জেনে গিয়েছি, তার বাইরে আরো টাকা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ঘুরে কোথায় যাচ্ছে? কালীঘাট যাচ্ছে, আর বেসরকারি হসপিটাল থেকে ঘুরে আবার কালীঘাটে যাচ্ছে। আমাদের দাবি কি তুলতে হবে যে আমাদেরকে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা দিতে হবে। তোমার ভারত সরকারের বিজেপির যারা আছে তাদেরকে বলবেন ওই আয়ুষ্মান ভারত কার্ডের প্রয়োজন নেই আমাদের। তৃণমূলের যারা আছে তাদেরকে বলবেন স্বাস্থ্য সাথী কার্ডের প্রয়োজন আমাদের নয়। জগাছাতে যে স্বাস্থ্য কেন্দ্রটা আছে তার মান উন্নয়ন করতে হবে। হাওড়া জেলা হসপিটাল যেটা আছে সেটাকে উন্নত মানের করতে হবে। হাওড়া জেলার মানুষ যাতে এই সেন্ট্রাল হাওড়ার মানুষ যাতে ওখানে স্বাস্থ্য পরিষেবা পায়, জগাছার মানুষ যাতে জগাছাতেই স্বাস্থ্য পরিষেবা পায়, ডুমজুড়ের মানুষ যাতে ডুমজুড়েই স্বাস্থ্য পরিষেবা পায়, আপনার উলবেড়িয়ার মানুষ যাতে উলবেড়িয়াতেই স্বাস্থ্য পরিষেবা পায়, তার জন্য সরকারকে ব্যবস্থা করতে হবে। কোন আয়ুষ্মান ভারত কোন স্বাস্থ্য সাথী কার্ডের আমাদের প্রয়োজন নাই। এই আওয়াজটা কিন্তু তুলতে হবে। এরা সুকৌশলে এই সরকারিগুলোকে খারাপ বন্ধ করে বেসরকারির দিকে ফেলার চেষ্টা করছে। আপনাদের এখানে একটা বেসরকারি বড় হসপিটাল আছে, কেমন ভাবে ছুরি চালায় জানেন তো? আমি নাম নেব না, বুঝতে পারছেন কার কথা বলে দিচ্ছি। কদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে ওদের। তো কথা হচ্ছে আমি ভাই ওখানে যাবো কেন?
আমার যদি সরকারি স্বাস্থ্য কেন্দ্রতে ওই পরিষেবাটা আমি পাই, আমি কি ওখানে যাবো? যাব না। তাহলে এখানকার সরকারি হসপিটাল খারাপ হওয়ার জন্য খুলে যাচ্ছে। এখানকার সরকারি হসপিটাল যদি ভালো থাকে তাহলে আমার ওখানে যাওয়ার প্রয়োজন নাই, ওরা মাছি মারবে। এটা এই সরকারি হসপিটালটা ভালো চলবে, খোঁজ নিলে দেখা যাবে বেসরকারি হসপিটালের মালিকগুলোর সাথে তৃণমূলের ব্লক জেলার নেতাদের খুব ভালো সম্পর্ক। কারণ কি, এইখানকার ইসিজি মেশিনটা খারাপ রাখতে পারলেই সরকারি জায়গায় গিয়ে ইসিজি করলে টাকা লাগবে না, বাইরে গিয়ে ইসিজি করলে তার 30% নেতাদের ঘরে চলে যাবে। সেই জন্য এখানকার ইসিজি মেশিনটা খারাপ করে রাখো। ইসিজি মেশিন ভালো থাকলেও এখানে যে পরিচালনা করবে টেকনিশিয়ান বলবে নাই, টেকনিশিয়ান থাকলে বলবে কি রিপোর্ট বার হওয়ার জন্য যে কাগজটা প্রয়োজন সেটা নাই। অর্থাৎ গরিব মানুষকে আরো শোষণ করে না। আজকে রক্তদান শিবিরে এসে একটা বলার কারণই হচ্ছে আপনারা সজাগ সতর্ক না থাকলে আপনারা বুঝতে পারবেন না। আপনারা আমার বাড়ির মহিলাদেরকে 1000-1200 টাকা ধরিয়ে দেবে হাতে, কিন্তু তার পরিবর্তে যে কিভাবে আপনারা আমার কাছ থেকে টাকা লুট করে দিচ্ছে আপনাদেরকে ধরতেই দেবে না। আমি ধরার একটা জন্য শুধু কল বলছি, আপনাদের বলবো আওয়াজ তুলতে হবে যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নত করতে হবে। আর যে এক মাস যদি বলেন যে এক মাসে কত রক্তের প্রয়োজন হয় আর কত রক্ত সংরক্ষণের জায়গা আছে পশ্চিমবাংলাতে, ক্যাপাসিটি কি আছে সেটাও জিজ্ঞাসা করতে হবে। ভাই একটা পাঠ আমি সমাপ্ত করেছি, সংক্ষিপ্ত করেছি, দ্বিতীয় পাঠে আমি আসি, কারণ রৌদ্র হচ্ছে, আমি বেশিক্ষণ আপনাদের এখানে দাম করিয়ে রাখবো না, আমার রৌদ্র কষ্ট হচ্ছে। আরজি করে তিলোত্তমার স্মরণে সর্বপ্রথম বলি, আমার যে তিলোত্তমার দিদিকে খুন করে ধর্ষণ করা হলো, আমি আবার রিপিট করছি, খুন করে ধর্ষণ করা হলো, ধর্ষণ করে খুন নয়, এটা মাথায় ঢুকিয়ে নিন আগে। খুন করে ধর্ষণ করা হয়েছে, ধর্ষণ করে খুন নয়। খুন করে ধর্ষণ এই জন্যই করা হয়েছিল, স্বাভাবিকভাবে আপনার আমার মাথায় যদি কোনো এই ধরনের খবর আসে জানতে পারি, মাথায় কি আসবে যে মেয়েটাকে ধর্ষণ করেছে বলে দেবে বলে খুন করে দিয়েছে। কিন্তু এটা অন্য, মেয়েটাকে খুন করা হয়েছে, কি কারণে খুন করা হয়েছে সেটা যাতে না জানতে, সেটা যাতে চাপা পড়ে যায়, ওই জন্য ধর্ষণটা করানো হয়েছে। হ্যাঁ, ধর্ষণ করানো হয়েছে। আমি দেওয়ান থেকে বলে আসছি, 3 দিন আগে আপনারা শুনতে পেয়েছেন, 2-3 দিন আগে সঞ্জয় রায় কি বলেছে, কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার আর একটা ডিবির একটা অফিসারের নামে কি বলেছে যে ওরা সব আমাকে ফাঁসিয়েছে। আমি আপনাদের বলি, সিবিআই যদি সঠিক তদন্ত করে, আচ্ছা আচ্ছা নেতাদের ছেলে পুলে পরিবারের লোকজন এই কেসে জড়িয়ে যাবে। জানি না সিবিআই কি করবে, আশা করছি সঠিক তদন্ত করবে। আমি আগে একটু ফিরে আসি, তিলোত্তমাকে কেন খুন করলো এই প্রশ্ন তো ভাবতে আপনাদের মাথায় আসবে তো। কেন তিলোত্তমাকে খুন করলো? তিলোত্তমা আরজিকর হসপিটালে যে নোংরামি চলত, যে অন্যায় হতো, যে দুর্নীতি হতো, সেই দুর্নীতি অন্যায়ের প্রতিবাদ করার জন্যই তিলোত্তমাকে খুন করেছে। তিলোত্তমা কেন অন্যায় দুর্নীতির প্রতিবাদ করলো? আপনার আমার জন্য কিন্তু প্রতিবাদ করেছে। কি দুর্নীতিগুলো হতো একটু জানলে আপনার গায়ে কাঁটা দিয়ে দেবে। মানুষত্ব আপনার আমার মধ্যে যদি থাকে, অবশ্যই তিলোত্তমা নিয়ে চিন্তা করতে হবে। কি দুর্নীতিটা চলতো? ওটি অপারেশন থিয়েটার বলে, ওই ওটি রুমের মধ্যে এই সমস্ত সন্দীপ ঘোষের মধ্যে যারা প্রিন্সিপাল, ওদের যারা সঙ্গপাঙ্গরা আছে, তারা মৎস্য করত, তারা পুষ্টি করতে অপারেশন থিয়েটার রুমের মধ্যে। এটা আমার তিলোত্তমা দিদি দেখে সহ্য করতে পারেনি, প্রতিবাদ করেছে। কি অন্যায় করত? যে সমস্ত রোগীগুলো মারা যেত, যাদেরকে পোস্টমর্টম করার দরকার আছে বা মর্গে যারা থাকতো, সে সমস্ত মৃতা মহিলাগুলোর সাথে এই সন্দীপ ঘোষেরা দায়িত্ব নিয়ে তাদের সাথে নোংরামি করে ফিল্ম বানিয়ে বিদেশের মার্কেটে বিক্রি করত। ভাবতে পারছেন এই অন্যায়গুলো করত, আর এই অন্যায়ের প্রতিবাদ আমার তিলোত্তমা দিদি করেছিল। কাদের বাড়ির মেয়ের সাথে অন্যায়গুলো হতো? আপনার আমার বাড়ির মেয়েগুলোর সাথে এই নোংরামি করে ভিডিও গুলো করে বাইরে মার্কেটে বিক্রি করত।
তাহলে আপনার আমার বাড়ির বিয়ের জন্য মরে যাওয়ার পরে সেই বিয়েগুলোর ইজ্জত কেমন ভাবে নষ্ট করতো এই সন্দীপ ঘোষেরা। তাহলে আপনার আমার বাড়ির বিয়ের জন্য প্রতিবাদ কে করতে গিয়েছিল? আপনি আমি কিন্তু ঘটনা জানতামই না। কারো কাছে কি জানা ছিল ভাই ঘটনা? আমার তিলোত্তমা বোন জানতে পেরে প্রতিবাদ করেছিল, সেই জন্য তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো। আপনার আমার নৈতিক দায়িত্ব কর্তব্য কি? আমাদের তিলোত্তমা আমাদের বাড়ির মেয়ের ইজ্জত বাঁচানোর জন্য প্রতিবাদ করেছিল, তার ইজ্জত নিয়ে হয়েছে, তাকে খুন করা হয়েছে। তাহলে আপনাকে আমাকে ঘরে বসে থাকলে হবে না, চুপ থাকলে হবে না। আমাদের তিলোত্তমা দিদির বিচারের জন্য আমাদেরকে আওয়াজ তুলতে হবে, প্রেশার ক্রিয়েট করতে হবে এবং সরকারকে বলতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবাংলা সরকার বলছে তিলোত্তমা বিচার পাক, আর পশ্চিমবাংলা সরকার আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে ডজন ডজন উকিল সুপ্রিম কোর্টে নিয়োগ করছে এই সঙ্গীত প্রতিদেরকে পাঠানোর জন্য। লজ্জা শেখ, পশ্চিমবাংলা সরকারের আমাদের লজ্জা থাকা ভাবা উচিত। আর আমাদেরকে আওয়াজ তোলা দরকার, পশ্চিমবাংলা সরকারকে বলা দরকার যে জায়গা থেকে আওয়াজ তুলুন যে আমাদের ট্যাক্সের টাকা হয়েছে ডজন ডজন উকিল দিয়া সুপ্রিম কোর্টে বন্ধ করুন। এরকম ভাবে এই খুনিদেরকে, ওই ধর্ষকদেরকে, দুর্নীতিগ্রস্তদেরকে বাঁচানোর জন্য আমাদের ট্যাক্সের টাকা খরচ করবেন না। যদি ভালো লাগে অভিষেক ব্যানার্জির, মমতা ব্যানার্জির যে মাইনে আছে তা থেকে দিয়ে উকিল লাগান, আমাদের ট্যাক্সের টাকা দিবে না। এখানকার যে এমপি আছে প্রায় 4 লাখ টাকা মাইনে পায়, যে এমএলএ আছে তৃণমূলের 1,15,000 টাকা সাংবাদিক পায়। এদের ট্যাক্সের টাকা দিয়ে উকিল লাগান, আমাদের ট্যাক্সের জন্য আমাদের ট্যাক্সের টাকা থেকে লাগাবেন না। এই আওয়াজ তুললাম। আমার তিলোত্তমার অন্যায়টা কি ছিল? ওখানে যে মৃতদেহগুলো, এরা বলে না, আমি তো বলি যেখানে দুর্নীতি খোঁজ নেবে তৃণমূল হাজির, আর যেখানে তৃণমূল থাকবে সেখানে দুর্নীতি হাজির। আমি বিগত দিন থেকে বলে আসছি, আজকেও বলছি, এমন একটা প্রকল্পের নাম বলুন আর এমন একটা জায়গার নাম বলুন যেখানে তৃণমূল আছে বা যেখানে প্রকল্প আছে দুর্নীতি হয়নি। একটা জায়গার কথা বলুন, শুনছানি? একটা জায়গার কথা বলুন। এদের যেখানে উপস্থিতি দুর্নীতি হবে আর যেখানে টাকার গন্ধ আছে দুর্নীতি হবে। বাচ্চাদের স্কুলের ট্যাব, বাচ্চাদের নাই, ট্রেনের বাচ্চাগুলো ট্রেনে কি দিচ্ছে তো নাকি, ওই ট্যাবের জন্য যে বাচ্চাদের টাকা ঝেড়ে দিয়েছে মালদাতে, বুঝতে পেরেছেন? আওয়াজ হলো না তো নিয়ে যা করছে না বলার দরকার নেই। তো এদের উপস্থিতি দুর্নীতি সেখানে। তো এরা এত বড় দুর্নীতিগ্রস্ত, মর্গে যে সমস্ত লাশ থাকতো সেই লাশের মধ্যে প্রতি বছর 2-4টে করে এরা বিক্রি করে দিত। এরা চোখেও ছাড়েনি, অস্থি মজ্জা, হাড় গোড় সব এরা বিক্রি করে দিত। এই সমস্ত অন্যায়ের বিরোধিতা করার জন্য তিলোত্তমাকে প্রথমে কি করা হলো? খুন করে মাইন্ডকে ডাইভার্ট করানোর জন্য ধর্ষণ করিয়ে কেসটা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। যখন আমরা দেখছিলাম কিছু ফুটেজ পাবলিক ডোমেইনে যখন আসলো, তৃণমূলের পক্ষ থেকে রেলে করা হচ্ছিল যে আমরা বিচার চাই, বিচার চাই, বিচার চাই, আমরাও বিচার চাই। ভালো কথা, সে একটা ডায়লগ মনে পড়ে যাচ্ছে, চোর বাঁচায় শোর, চোর বাঁচায় শোর। আর গ্রাম্য এলাকায় একটা কথা যে বিগত দিনে নাকি চোর ডাকাত বলে গ্রামের মানুষ ভেঙে বলে চোর চোর চোরকে চিৎকার করলে চোররা চিৎকার করতে 14 ওর মধ্যে পালাতো। তো এখন সারা রাজ্যের মানুষ, দেশ বিদেশের মানুষ যেভাবে চিৎকার করছে তিলোত্তমার বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর তিলোত্তমা নিয়ে যেভাবে আন্দোলন করছে, এরা ওই গলায় গলা মেলানোর চেষ্টা করেছে, আর কিছুই না। কারণ এদের প্রতিবাদ পদক্ষেপ বুঝিয়ে দিয়েছে আমাদেরকে যে এর সাথে শাসক দলের তাবল তাবল লোকেরা জড়িয়ে আছে। আপনি কটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। তিলোত্তমাকে দাহ করার জন্য যেই শ্মশানে নিয়ে গিয়া হয়েছে, সেই শ্মশানের যে দাহ করে যে দায়িত্বশীল, তার আগে পুলিশ তাকে ফোন করে বলছে কজন আছে না আছে, আমরা একজনকে নিয়ে যাচ্ছি, এটা আগে করে দিতে হবে। তাই কারণ কি? সমস্যা একটা এখানে। আমি এখান থেকে আওয়াজ তুলছি, বিগত দিনে আওয়াজ তুলেছি, মুসলিম সমাজের কেউ মারা গেলে রিপোস্টমর্টম করতে গেলে, পুনরায় পোস্টমর্টম করতে গেলে তার লাশ পাওয়া যায়, হাড়গুলো পাওয়া যাবে। কিন্তু আমাদের হিন্দু সমাজের কেউ মারা গেলে একবার দাহ করে দিলে তারা কিছুই পাওয়া যায় না।
এই ধরনের ঘটনাগুলো ঘটলে সেই লাশকে সংরক্ষণ করা দরকার। এর আগে আমি দীর্ঘদিন করে আসছি, এই দাবি আমি দীর্ঘদিন ধরে করে আসছি। তো তিলোত্তমাকে দাওয়া করার জন্য এত তৎপরতা দেখে না। তার আগে 3 জন না 4 জন ছিল, সেগুলো বন্ধ করে আগে তিলোত্তমাকে দাওয়া করলো। তিলোত্তমাকে যখন দাওয়া করতে নিয়ে গেল, তার পরিবারের বয়ান অনুযায়ী ওখানে প্রায় 200-250 পুলিশ ফোর্স লাগিয়ে দিয়েছিল। কারণটা কি ভাই? শাসক যদি অন্যায় না করে, তৃণমূল যদি জড়িয়ে না থাকে, অসুবিধা কোথায়? দাওয়া করে দিল। এবার আপনাদের বলি, বেশ কিছু ছবি ভাইরাল হয়েছিল যে তিলোত্তমা প্রথম যে চাদরটাই ঢাকা দিয়েছিল, সেই চাদরটাকেও পরিবর্তন করে দিয়েছে। এবার আপনার সাধারণ ভাবে আপনারা বলবেন একটা চাদর পরিবর্তন করে দিলে কি হবে? শুধু চাদর পরিবর্তন নয়, আপনারা জানেন তিলোত্তমার সেই বডিটা যেখান থেকে পাওয়া গিয়েছিল, তার পাশে যে টয়লেটটা ছিল, সেটাও রাতারাতি কি করলো? ভেঙে দিল। আপনারা ভাবতে পারেন ভাঙলো কেন? অনেক কিছু আছে। ফরেনসিক রিপোর্ট যদি ঠিকঠাক করে করা হয়, তদন্ত করা হয়, এই চাদরে কে ওর গায়ে চলিয়েছে, এই চাদরে কিন্তু তার হাতে থাকবে, ফরেনসিক রিপোর্টে বেরিয়ে আসবে। চাদর চেঞ্জ করে দিল ওই জন্য। এটা হতে পারে তিলোত্তমাকে ফোন করে ওই টয়লেটে গিয়ে হাত মুখ ধুয়েছে বা টয়লেটটা ইউজ করেছে, ওখানে গিয়ে যদি সঠিকভাবে তদন্ত হয়, ওখান থেকেও এভিডেন্স পেতে পারে। এগুলোকে এভিডেন্স ডেস্ট্রয়িং বলে, এভিডেন্সকে ধ্বংস করে দিল। একটা পাবে একটা ওখানে সকালে আইনজীবী পৌঁছে গেল। ভাই, একটা হসপিটালে একটা ডাক্তার খুন হচ্ছে, ওখানে আইনজীবী কেন যাবে? আইনজীবী কারা? তৃণমূল ঘনিষ্ঠ। আমি আপনার পয়েন্টস গুলো এই জন্যই বলছি, এই বুথে বুথে পাড়াতে যারা জ্ঞান দিচ্ছে না, তিলোত্তমা বিচার চাইছি, তাদেরকে প্রশ্নগুলো একটা একটা করে করবেন। যত সকালে কোনো আইনজীবী গেল কেন? কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল একটা প্রেস কনফারেন্স করে একটা ব্যক্তিকে নিয়ে চর্চা হচ্ছিল যে ওই ব্যক্তিটা নাকি ফরেনসিক ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট ওখানে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে জানতে পারলাম উনি কলকাতা পুলিশের কোনো স্টাফ নয়, উনি বরঞ্চ মেডিকেল সেক্টরের সাথে যুক্ত তৃণমূলের একজন প্রতিনিধি। মানে ভাবতে পারছেন যে কেন তিলোত্তমার কেসটাতে এত তৎপরতা দেখাচ্ছিল? এখন বলতে পারেন কোন স্টেজে আছে? এখন স্টেজে আছে শিয়ালদা কোর্টে মামলা চলছে, সুপ্রিম কোর্ট সুমোটো নিয়েছে, সিবিআই কে 4 সপ্তাহ টাইম দিয়েছে, 7 স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দেওয়া। মামলা কিন্তু আপনাদের বলি, মামলা কিন্তু চলবে শিয়ালদা কোর্ট থেকে। সুপ্রিম কোর্ট কিন্তু কোনো জাজমেন্ট দেবে না যে ফাঁসি হবে কি হবে। এই জাজমেন্ট কিন্তু হলে প্রথম হবে শিয়ালদা কোর্ট থেকে। আপনাদের বলি, শিয়ালদা কোর্টে গত 2-3 দিন আগে যখন একে আনা হয়েছিল সঞ্জয় রায়কে, তাকে এখন একজনকে অ্যারেস্ট করেছে। সে বলে দিল ডাইরেক্টলি যে আমাকে এই অফিসার ফাঁসিয়েছে। এরপরে গতকালকে আনা হয়েছিল শিয়ালদা কোর্টে। আপনারা জানেননি? তারপরে কোনো মিডিয়ায় খবর পেয়েছেন সঞ্জয় রায় কি বলেছে? কি খবর পেয়েছেন? কেন খবর পাননি? বলার সুযোগ দিয়েছে কি সঞ্জয় রায়কে? সুযোগ দেয়নি। যেন একটা জঙ্গি ধরে নিয়ে এসেছে, একটা কোনো ভয়ঙ্কর ক্রিমিনালকে ধরে নিয়ে এসেছে, এমন গাড়ি করে নিয়ে যাচ্ছে, সেই গাড়ির কাজ কিছু নয়, 3-4টে গাড়ি, কোন গাড়িতে সঞ্জয় রায় আছে সেটাও মিডিয়াকে জানতে দেয়নি। কারণ কি ভাই, এত ধামাচা বাজার চেষ্টা কেন? ও দোষী, আপনারা বলছেন ওকে আমরা ধরে দিয়েছি, আমরাও বলছি ও দোষী, আরো দোষী থাকতে পারে, তদন্ত করলে বেরোবে, কিন্তু ওর কথা বলতে দিচ্ছে না কেন? আমাদের মনে পড়ে যাচ্ছে সেই কুণাল ঘোষের কথা। কুণাল ঘোষ যখন বলতো না কালীঘাটে রানী হ্যান ত্যান অনেক কিছু বলতো, তখন কি করতে বলতো? পুলিশে ওই প্রিজন ভ্যান চাপড়াতো। মনে আছে আপনাদের? কেন প্রিজন ভ্যান চাপড়াতো? কুণাল ঘোষ কি বলছে সেটা যাতে সঠিকভাবে শোনা যায়। সেই ফর্মুলা এখন কাজ হচ্ছে না, ওই জন্য কি একে বলতেই দেবে না আসলটা কি। আমার মনে হয় সেই ধনঞ্জয়ের মতো গলির বাঁকড়া হয়ে যাচ্ছে না তো? আমি কথা এই ঘটনা ঘটে যাওয়ার, অ্যারেস্ট হয়ে যাওয়ার 2 দিনের মধ্যে বলেছিলাম, ধনঞ্জয়ের মতো গলির বাঁকড়া না সঞ্জয় ঘোষে যায়, এই সঞ্জয় রায় হয়ে যায়। আপনারা দেখুন কি পরিস্থিতি হচ্ছে। এইগুলো বলার কারণ এটাই যে শাসক এর সাথে আমি দায়িত্ব নিয়ে বলছি, মামলাটা সুপ্রিম কোর্টে চলছে, আমি দায়িত্ব নিয়ে বলছি তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত আছে এবং যুক্ত থাকার প্রমাণের জন্য বলছি।
কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে এত লয়ার লাগানো কি প্রয়োজন আছে? যদি অ্যাডভোকেট গুলোকে, লয়ার গুলোকে যদি তিলোত্তমার হয়ে লাগাতো, তিলোত্তমার পরিবারের হয়ে দিত, কপিল সিব্বলের মতো বড় বড় অ্যাডভোকেট গুলোকে যারা আছেন যদি তিলোত্তমার হয়ে লাগাতো, যে তিলোত্তমার দ্রুত বিচারের জন্য, তাহলে অন্তত সত্যি তৃণমূলের সদিচ্ছা আছে। কিন্তু তৃণমূল তার পরিবর্তে কি করছে? তার পরিবর্তে তৃণমূল কি করছে? সরকারের হয়ে লাগাচ্ছে যাতে আসল দোষী না খুঁজে পেয়ে যায়। বলে শেষ করছি, যদি সঠিক তদন্ত হয় আপনাদের বলে দিচ্ছি, ওই ঘটার সকালে, মানে স্বল্প সময়ের মধ্যে, ওই দিন বলছি, ওই দিনে দুবাই গামে ফ্লাইটে ইন্ডিয়া থেকে যে সমস্ত ফ্লাইট দুবাই গিয়েছে, সেই ফ্লাইটের টিকিট যদি চেক করে এবং তারা গিয়ে যদি চেক করে, দেখবেন বড় বড় তৃণমূলের নেতা পরিবারের লোকজন যুক্ত আছে, তারা এখানে আর নাই কেটে পড়ছে। এটা স্বাভাবিক কথা, আপনারা বলুন তো, স্বাভাবিক কোশ্চেন আমাদের। ওই দিন ওই তিলোত্তমার সাথে আরো তো অনেকে ডিউটিতে ছিল তো ভাই, তারা কারা? তাদেরকে, তাদের বক্তব্য পাচ্ছি না কেন? তাদেরকে জিজ্ঞাসাবাদ হচ্ছে না কেন? তারা কে কে ছিল? এটা আপনাদের মন চাইছে না? এগুলো কারা? খোঁজ নিন। তারা আজকে কোথায় আছে? খোঁজ নিন, খুঁজে পাবেন না। আর মিডিয়ার বন্ধুরা কেন এই প্রশ্নটা বারবার তুলছে না? আমি মিডিয়াকে তো জ্ঞান দিতে পারি না, আমি সাজেস্ট করতে পারি, এগুলো একটু খুঁজিয়ে তুলুন আপনারা। আর একটা কথা, পুলিশ এই সিবিআই বলছে নাকি স্বল্প মিনিটের একটা ভিডিও ফুটেজ দিয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত। ওই যদি আমি 6-8 ঘন্টার ভিডিও ফুটেজ নেন, অনেক কিছু জানতে পারবেন। আমি এই কথা বলছি, যে ভিডিও অপারেটিং এর দায়িত্বে যে অপারেটর যিনি, তাকে জিজ্ঞাসাবাদ করলে এই কেস অনেকটাই এগিয়ে যাবে প্রোগ্রেস হবে। কারণ ওকে কে এসে বলেছে ইউটিউব ভিডিও বন্ধ কর, মানে কি বলে সিসিটিভি বন্ধ কর, কে চালাতে বলেছে, তারপরে সঞ্জয় ঘোষকে কে নিয়ে গেছে, অনেক কিছু ধরা পড়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কে আওয়াজ তুলবে? সেই বড় ফুল আর জোড়া ফুল তো আলাদা নয়। বড় ফুল আর জোড়া ফুল, বিজেপি আর তৃণমূল তো আলাদা নয়। বিজেপি সমস্যায় পড়লে তৃণমূল নেতা পার্টি বিজেপিতে অক্সিজেন দেয়, আর তৃণমূল সমস্যায় পড়লে এডিসি কে হাত থেকে বাঁধতে গেলে দিল্লিতে গিয়ে ঠিক সেটিং করে চলে আসে। আচ্ছা, ধন্যবাদ জানাই। অলরেডি আমাদের যে টার্গেট ছিল সে পূরণ হতে চলেছে। ইতিমধ্যেই 91 জন রক্ত যোদ্ধা তাদের মূল্যবান রক্ত দিয়ে মানুষের প্রাণ বাঁচাতে সহযোগিতা করছে এবং নিজের স্বাস্থ্যের কথা ভেবেছে। আমরা এই রক্ত যোদ্ধাদেরকে ধন্যবাদ জানাই। যারা আরো রক্ত দেবে না আগামীতে, তাদেরকে আমি অগ্রিম ধন্যবাদ জানাই। যে ব্লাড ব্যাংক এসে আমাদেরকে এই সহযোগিতা করছে, তার যারা অ্যাসোসিয়েট যারা আছেন, ডক্টর যারা আছেন, সাপোর্টিং স্টাফ যারা আছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে দীর্ঘক্ষণ যারা আমাদের এই প্রোগ্রামকে সকলের উচ্চ শিখরে পৌঁছাতে সহযোগিতা করলেন, উপস্থিত হয়ে একটা দর্শক বন্ধুদেরকেও, অডিয়েন্সদেরকেও ধন্যবাদ জানাই। আবার মিডিয়ার বন্ধু সহ পুলিশের বন্ধুদেরকেও আমরা ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন হতে হবে।